সভাপতি উপস্থিত ছিলেন আমাদের পার্টির সম্পাদক, পার্টি পলিট ব্যুরোর নেতা, পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য। এখানে উপস্থিত আছেন মীনাক্ষী জামিরদা এবং এই ঠান্ডার মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আশেপাশে যারা দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, সবাইকে পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। সেলিমদা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে গত লোকসভা নির্বাচনে রানীনগরের মানুষ দুহাত তুলে সেলিমদাকে আশীর্বাদ দিয়েছেন। আমিও ঠিক একই কারণে আপনাদেরকে কুর্নিশ জানাবো। এই রানীনগরের মানুষ প্রমাণ করেছে রানীনগরের নবান্নের কোনো রানীর ফরমান এই রানীনগরে চলবে না। এখানে মানুষের ফরমান চলবে, মানুষের রায় নিয়ে মানুষের ফরমান হবে। আর এখানে কেউ কেউ আছে নিজেকে রাজা ভাবে। আগে ডোমকলে ছিল, ডোমকলে হেরেছে, আবার এখানে এসছে, বিশাল বড় রাজা হবে নিজেকে। ওই রাজার বিরুদ্ধে কথা বললে অফিসে ডেকে নিয়ে গিয়ে থ্রেট হয়, কখনো কখনো পুলিশ পাঠায়, গুন্ডা পাঠায়। এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আমার কাছে খবর আছে অনেক সাংবাদিক বন্ধুকে ধমকায় চমকায়। রাজা বাবুকে বলবো, সবে ঠান্ডা পড়া শুরু করেছে, লোকজন বলা শুরু করেছে ঠান্ডা ঠান্ডা কুলকুল মুছে যাবে তৃণমূল, কটা দিন অপেক্ষা করুন। আপনার লাল চোখে ডরায় না রানীনগরের মানুষ, মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। আসছিলাম রাস্তার দুধারে দেখলাম সর্ষে ফুলের চাষ হয়েছে, সর্ষের চাষ হয়েছে, সর্ষে গাছে ফুল ফুটেছে। বাংলার মানুষ বলছে কটা দিন অপেক্ষা করো, 26ও এখানে সর্ষে ফুলের মতো তৃণমূল সর্ষে ফুল দেখবে চোখে। রানীনগরের মানুষ প্রস্তুতি নিচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা, ইসলামপুর থেকে শেখপাড়া পর্যন্ত আপনি রাস্তাতে যান, ওটে রাস্তা না খালাখন্দ না নদীতে আপনি যাচ্ছেন আপনি বুঝতে পারবেন না। কাজকার বিধায়কের কোনো উত্তর নেই। একাধিক জায়গায় বীজ ভেঙে পড়ে আছে, হসপিটালের বেহাল দশা। এই পাশে কলেজ আছে, 90% সিট এখনো ফাঁকা পড়ে আছে, ছাত্ররা পড়ছে না, ফাঁকা হয়ে আছে। বিধায়ক তৃণমূল, কারোর কোনো উত্তর নেই, কেউ কোনো কথা বলছে না। এ রাজ্যে শিক্ষা চুলে গেলে চলে যাক, হসপিটাল চুলে গেলে চলে যাক। পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যাতে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে, হরিয়ানাতে গিয়ে, দিল্লিতে গিয়ে মার খেলে মার খাক, কিন্তু তৃণমূল নেতাদের পকেট ভরাতে হবে। তৃণমূল নেতাদের কালো স্করপিও চড়ে ঘুরতে হবে। 100 দিনের আবাস যোজনার টাকা থেকে শুরু করে মানুষের জন্য বাথরুম এসছে, সেই পায়খানার টাকা পর্যন্ত যারা লুটে পুটে খায়, তারা সকাল বিকাল সাদা পাঞ্জাবি করে জনগণের সামনে সাধু সাজার চেষ্টা করে। আমরা বলছি এখনো সময় আছে। জনগণ সবে প্রশ্ন করা শিখেছে। যেদিন জনগণ উত্তর চাইবে, যদি উত্তর দিতে না পারো, তোমার কালো স্করপিওর চাকা খুলে বিক্রি করে জনগণ টাকা আদায় করবে। জনগণ তার জন্য তো প্রস্তুত হচ্ছে। আমার বাড়ির ছেলে স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, আমার বাড়ির ছেলে গঙ্গা ভাঙনে, পদ্মা ভাঙনে আমার নদী চলে যাবে, জমি চলে যাবে, কাজ পাবে না। আমার বাড়ির ছেলে এখানে কাজ না পেয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে যাবে। আর একটা দুর্ঘটনা ঘটলে আমার বাড়ির ছেলের কফিনবন্দি লাশ, নিথর শরীর আমার বাড়ির উঠানে আসবে। আর তোমরা তৃণমূলের নেতা মন্ত্রীরা আমাদের টাকা লুটে পুষে খেয়ে 10 তলা 20 তলা বিল্ডিং করবে। মানুষ প্রশ্ন করবে না, মানুষ প্রশ্ন করবে না, মানুষ জানতে চাইবে না। এই রাজ্যের এই জেলার পরিযায়ী শ্রমিক যারা দিল্লিতে, কেরালাতে, হরিয়ানাতে, রাজস্থানে, পাঞ্জাবে কাজে গিয়েছে, 2 পয়সা ইনকাম করেছে, করে বলেছে অনেকদিন বাইরে আছি, এবার এলাকায় ফিরে যাই, বাবার মুখটা দেখি, নিজের সন্তানের মুখটা দেখি। তাহলে এলাকায় ফিরে গিয়ে তো তাই এলাকায় ফিরে গিয়ে তো কিছু করতে হবে। টোটো কিনে চালাচ্ছে, এই টোটো ভাইয়েরা আমার সামনে দিয়ে যাচ্ছে, টোটো কিনে চালাচ্ছে। তৃণমূল সরকার এলো, বললো টোটো কিনেছো, কাটমানি দিচ্ছ না, তাহলে অন্য ব্যবস্থা তোমাদের পরবর্তী প্রচারণা। বললো আমরা কাটমানি দেবো না। বললো দাঁড়াও, এমন একটা জ্ঞানা করে ফেলবো, কাটমানি দিতে হবে না, কিন্তু সরকারের কোষাগার ভরে যাবে। পুরাতন টোটো হলে 1700 টাকা 1 বছরের, আর 2 বছরের জন্য করলে 2800 টাকা। আর নতুন টোটো যদি তুমি কেনো, এক্সট্রা 18,000 টাকা দিতে হবে, তবে তুমি গাড়ি রাস্তায় নামাতে পারবে। কেন টোটো চালকরা প্রশ্ন উত্তর চাইবে না? এই রমজান মাসে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মাথায় হেজাব করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ করবে, এলাকা এলাকায় মুসলিম পাড়ায় পাড়ায় গিয়ে বলবে দেখো আমি কেমন সংখ্যালঘু দরদি,
আমি কেমন মুসলিম দরদি দেখো, আমি ইনশাআল্লাহ বলছি, আমি মাশাআল্লাহ বলছি, আমি সারাদিন গান্ডে পিণ্ডে গিলেও রমজান মাসে ইফতারের টেবিলে বসে আছি, দেখো আমি কত মুসলমান দরদি। 2006 সাল সাচার কমিটি রিপোর্ট বেরোলো, কমিশন বলল যারা এই সময় পশ্চিমবঙ্গে যারা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তাদেরকে সামনের দিকে টেনে আনো। যারা যে বাড়ির সন্তান এখনো স্কুলের আলো দেখেনি, যারা অনেকটা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে, তাদেরকে সামনের দিকে টেনে আনো। সেই সময় বামপন্থী সরকার পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ঘুরে ঘুরে সার্ভে করলো, সার্ভে করে দেখলো এই মুসলমান সম্প্রদায়ের মধ্যে অনেক অংশের মানুষ আছে জাতিগতভাবে যারা অনেকটা পিছিয়ে, তাদের জন্য ওবিসির ব্যবস্থা করলো। 2011 সালের পরে তৃণমূল এলো, ওরা বললো বামপন্থী সরকার ওবিসি করে গেলে আমার তো কাজ করে দেখাতে হবে, যাকে ইচ্ছা তাকে, যাকে পেয়েছে তাকে, পয়সার বিনিময়ে টাকার বিনিময়ে কোথাও কোথাও এমন অভিযোগ আছে। আমরা সেদিন সরকারকে বলেছিলাম আপনি যদি ওবিসি দেন তাহলে ওবিসি করবার জন্য নির্দিষ্ট একটা আইন আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে, কমিশনের রিপোর্ট মেনে তলায় সার্ভে করে তবে ওবিসি দিতে হয়, না হলে পরে গাড্ডায় পড়বেন। সরকার আমাদের কথা শুনলেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন মুখে লিকুইড প্লাস লাগিয়ে বিধানসভাতে 10 বছর চুপচাপ বসে থাকো। সুপ্রিম কোর্টে গেল বিজেপি, 23-24 সালে সুপ্রিম কোর্ট রায় দিল যারা ওবিসি এতে যাদের তৃণমূল সরকার 10 সালে 11 সালের পরে যাদের নাম দিয়েছে, এক ছটকায় এক কলমের নয় এক লহমায় তাদের নাম ওবিসি লিস্ট থেকে বাদ চলে গেল। ভুগলো কারা? তৃণমূল ভুগলো। এখানকার যে যিনি এমএলএ আছে আমি তার নাম নি না, রাজাবাবু ভুগলো, ওনার বাড়ির ছেলে ভুগলো, তৃণমূলের ভাইপো অভিষেক ব্যানার্জি ভুগলো, ম্যাডামের কোন নেতা নেত্রী ভুগলো। ভুগলোকে আপনার আমার মতো গরিব সাধারণ বাড়ির ছেলেমেয়েরা প্রশ্ন করবে না? তাই বাংলা বাঁচানোর যাত্রা গোটা পশ্চিমবঙ্গে আমরা যখন বাংলা বাঁচানোর যাত্রা করছি, অসংখ্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে, আমরা বললাম কেন বাইরে যাচ্ছে? কারণ আমাদের রাজ্যে কাজ নেই। তুমি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি বলেছিলে বছরে 2 লাখ বেকারের চাকরি দেবো, আর তুমি নরেন্দ্র মোদী সরকার তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, তাহলে কাজ কোথায়? কাজ দাও আমাদের। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললো তুমি চপ ভাজো, আর দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার বললো পকোড়া ভাজো। আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গের বেকার যুবকরা বুঝে গেছে আসলে চপ ভাজতে বলা মানে টিএমসি মানে তেল মুড়ি চপ আর দিদিমণির ঢপ। এই ঢপের চপ পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন চলবে না। তাই বাংলার বেকার ছাত্র যুবরা তারা প্রশ্ন করতে শিখেছে, প্রশ্ন করছে, আর এই প্রশ্ন করতে করতে এই জাঠা যত এগিয়ে আসছে, নদী যখন পাহাড় থেকে শুরু হয়, নদী যখন আস্তে আস্তে এগিয়ে আসে নদী চওড়া হয়, আরো চওড়া হয়, যখন সমুদ্রে মেশে নদীর দুকুল দেখা যায় না। আর এই আমাদের এই যাত্রা, বাংলা বাঁচাও যাত্রা যখন শুরু হয়েছে, আস্তে আস্তে যত নিচের দিকে আসছে, অসংখ্য মানুষের স্রোত, অসংখ্য কালো মাথা এই যাত্রার সঙ্গে মিশছে। আগামী দিনে যাত্রা যখন আরো নিচের দিকে যাবে, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ, লাখো লাখো মানুষ আমাদের সঙ্গে জুড়বে, কারণ তারাও চাইছে বাংলাকে বাঁচাতে হবে। কেন বাংলাকে বাঁচাতে হবে? যারা ধর্মের ভিত্তিতে এই বাংলাকে ভাগ করতে চায়, বিজেপি, আরএসএস, তৃণমূল বাংলাকে ভাগ করতে চাইছে, মুর্শিদাবাদ জেলাকে ভাগ করতে চাইছে। আমরা বললাম যদি সম্প্রীতির উদাহরণ চাও, যদি হিন্দু মুসলমানের সহাবস্থান দেখতে চাও, তাহলে এই বাংলার পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদ জেলাতে এসো। যখন 2000 অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স যদি সম্পত্তি দেখতে যাও মুর্শিদাবাদ জেলাতে এসো। আমি যেখানে দাঁড়িয়ে সভা করছি জায়গাটার নাম ইসলামপুর। আপনি সন্ধ্যাবেলা ইসলামপুরে দাঁড়াবেন, একটু কান খাড়া করে শুনবেন, দেখবেন আজানের সঙ্গে মন্দিরের শাঁখের ঘন্টার শাঁখের আওয়াজ আপনি শুনতে পাবেন। আর আপনিও এখান থেকে বেশ কিছুটা দূরে ভগবান গোলা বলে যে একটা জায়গা আছে, আপনি যখন সন্ধ্যাবেলা ভগবান গোলার মোড়ে দাঁড়াবেন, তখন আপনি মসজিদ থেকে আজানের শব্দ শুনে বেড়াবেন। যখন বাবরি মসজিদ ধ্বংস হয়ে যায়, যখন গোটা ভারতবর্ষে দাঙ্গা লেগেছে, একদিনের জন্য মুর্শিদাবাদের সংখ্যালঘু প্রবল এলাকা হওয়ার সত্ত্বেও কোথাও কোনো দাঙ্গা হয়নি। এটাই মুর্শিদাবাদের মানুষ। আর সেই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আজকের মানুষে মানুষে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই এই যাত্রা যত এগোচ্ছে, মানুষ
মানুষ এই লাল ঝান্ডাটাকে শক্ত হাতে ধরে এগোচ্ছে। ভালো করে তাকিয়ে দেখুন, এই মিছিলেও হারাধন কাকা এসছে, সঙ্গে আক্কাস কাকাও এসছে। অনেক দিন পরে বাড়ির চালে গোজা লাল ঝান্ডাটা নামিয়েছে, কুঞ্চির আগায় লাগিয়েছে। আর 22 বছর ছোকরা বেটাকে নিয়ে বলছে, চল বেটা, বাপ বেটা এই মিছিলে যায়, এই মিছিলে না গেলে বাংলা বাঁচবে না। তাই বাংলাকে বাঁচানোর জন্য হারাধন কাকা আর আক্কাস চাচা একসঙ্গে বাপ বেটা মিলে মিছিলে আসছে। এই বাংলাকে বাঁচানোর শপথ আমাদের নিতে হবে নিশ্চিতভাবে দাঁড়িয়ে। এই ইসলামপুর এলাকার মানুষ, এই রানীনগরের মানুষেরকে যে আহ্বান করবো, আসুন আগামী দিনে বাংলাকে বাঁচাই। বাংলা বাঁচানোর লক্ষ্যে আপনারা আমাদের সঙ্গে সামিল হবেন, এই আশা ভরসা রেখে সবাইকে আবারও যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।